স্বাগত টিবিসি সংবাদে আপনাদের সাথে আছে আমি রিফাত তাসনোভা। জানাবো খবরে বিস্তারিত। কোনো সন্ত্রাসী ও ফ্যাসিবাদদের দোষর যেন জামিন না পায় সে ব্যাপারে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আর পতিত ফ্যাসিস্টরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে অভিযোগ করে আইন উপদেষ্টা বলেন, বিচার বিভাগ সহ সবাই ঠিকভাবে কাজ করলে মবতন্ত্র বন্ধ হবে। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালার আয়োজন করা হয় রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে। উদ্বোধনী অনুষ্ঠানে পরিবর্তিত পরিস্থিতিতে আইন প্রয়োগের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় নিয়ে কথা বলেন আইন উপদেষ্টা। যখন দেশের মানুষ দেখবে রাষ্ট্র এক্সিস্ট করে, পুলিশ আদালত ঠিকমতো ফাংশন করে, তখন এই যে মবক্রেসি, যেটাকে আমরা মবতন্ত্রের বিরুদ্ধে যে আমরা এত বেশি সোচ্চার হই, আমরা এটাকে ভয়াবহ জিনিস মনে করি এই মবতন্ত্রকে, কিন্তু যখন পুলিশ, কোর্ট, আইন শৃঙ্খলা পরিস্থিতি সবকিছু ঠিকমতো কাজ করবে, তখন মবের প্রকোপ আমি মনে করি আরো কমে যাবে, দেশে একটা সহনীয় পরিস্থিতি সৃষ্টি হবে। নৈরাজ্য সৃষ্টি করে ফ্যাসিস্টরা তাদের অবস্থান জানান দিচ্ছে এমন অভিযোগ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রতিটি অপরাধীকে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হবে। আমি বিশ্বাস করি দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে আইনি কাঠামোর মাধ্যমে বিজ্ঞ বিচারক বিভাগ এবং দক্ষ পুলিশ, বিজ্ঞ আইনজীবীদের আন্তঃসমন্বয় প্রক্রিয়ায় সন্ত্রাসীদের মূলোৎপাটন করা সম্ভব। শিল্প উপদেষ্টা জানান, ফ্যাসিবাদ প্রতিষ্ঠার জন্য আইন শৃঙ্খলা বাহিনী সহ সবাইকে ব্যবহার করা হয়েছে। সব সেক্টরে সংস্কার করে দেশের মানুষকে মুক্তি দেওয়ার কাজ করছে বর্তমান সরকার। মানবাধিকার রক্ষা করেও পুলিশিং সম্ভব এবং মানবাধিকার রক্ষা করার জন্য আদালতগুলো ভূমিকা পালন করে। বারে বারে রিমান্ডে পাঠিয়ে রক্তাক্ত ব্যক্তিটাকে আবার রিমান্ডে পাঠিয়ে আবার অত্যাচারের দিকে ঠেলে দেয় না। কোনো রকম সাক্ষী ছাড়া বিচার করে রাত্রেবেলা কোর্ট বসিয়ে যে আদালত শাস্তি দেয় না, যে আদালত রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের জন্য, মানবাধিকার কর্মীদের দমনের জন্য জেলখানাগুলোকে ব্যবহার করে না, ওই রকম একটা দেশের জন্যই তো আমরা সবাই মিলে চেষ্টা করছি। বিচার, প্রশাসন, পুলিশ ও প্রসিকিউশনের 120 জন কর্মকর্তা কর্মশালায় অংশগ্রহণ করেন। যারা এই প্রক্রিয়াতে বিজন কুমার দাস, ডিভিসি নিউজ, ঢাকা। বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান এবার 14তম, আর দক্ষিণ এশিয়ার অবস্থান দ্বিতীয় স্থানে। জার্মানির বার্লিন ভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল দুর্নীতি ধারণার সূচক প্রতিবেদন 2024-এ এমন চিত্র উঠে এসেছে। মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির কার্যালয়ে বার্লিনের সঙ্গে একযোগে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। টিআইবি বলছে 100 স্কোরের মধ্যে বাংলাদেশ পেয়েছে 23, যা গতবারের চেয়ে 1 পয়েন্ট কম। গত বছর বাংলাদেশের স্কোর ছিল 24। তালিকায় 100 স্কোরের মধ্যে সর্বোচ্চ স্কোর প্রাপ্তির ক্রমানুসারে বাংলাদেশের অবস্থান 180টি দেশের মধ্যে 151তম। আগের বছর যা ছিল 149তম স্থানে। ধারণাসূচক 2024-এ বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ দক্ষিণ সুদান আর সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ডেনমার্ক। প্রতিবেদনে বিভিন্ন দিক তুলে ধরেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। বলেন, বাংলাদেশের অবস্থান হতাশাজনক। 5ই আগস্টের পর অনেক মুখের বদল হয়েছে, কিন্তু প্রতিষ্ঠানের চর্চা বন্ধ হয়নি। এখন যেটা পরিস্থিতি দেখছি, আবার 5 আগস্ট থেকেই আপনারাও জানেন, আমরাও জানি, একই জিনিস কোনো কোনো ক্ষেত্রে দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি শুরু হয়েছে। শুধু মানুষের ব্যক্তির পরিবর্তন হয়েছে, ব্যানারের পরিবর্তন হয়েছে, কিন্তু চর্চার পরিবর্তন হয় নাই। এবছরের ডিসেম্বরকে সামনে রেখে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। উন্নয়ন সহযোগীদের সঙ্গে ইসির বৈঠক শেষে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি সহ 18টি উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে বসে কমিশন। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন, অন্যান্য নির্বাচন কমিশনার এবং ইসি সচিব উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হয়। পূর্ব ঘোষণা অনুযায়ী 6 দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। মঙ্গলবার সকাল থেকে তাদের এ কর্মসূচিতে যোগ দেন
পরিবারের সদস্যরাও। চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহাল এবং কারাবন্দীদের মুক্তিসহ ৬ দফা দাবিতে এই কর্মসূচির আয়োজন করেছে বিডিআর কল্যাণ পরিষদ। আন্দোলনকারীরা জানান, পিলখানা হত্যাকাণ্ডে প্রহসনমূলক মামলায় নিরপরাধ জেল বন্দীদের মুক্তি দিতে হবে। অন্যায়ভাবে যাদের চাকরিচ্যুত করা হয়েছে তাদের সরকারি সব ধরনের ক্ষতিপূরণ সহ ৬ দফা দাবি অনতিবিলম্বে বাস্তবায়ন করতে হবে। পিলখানা তৎকালীন সরকারের পরিকল্পিত একটা হত্যাকাণ্ড, ২.৫ বছর বয়সের চাকরি, সেই ছেলেকে আটক রাখছে। আমার একটাই ছেলে। এটা একটা প্রহসনের বিচার আমরা আমাদের জন্য করলো, আমরা কিছুই পেলাম না। আমাদের দাবি আমাদের ন্যায্য চাকরি ফেরত দেওয়া হোক। নিয়োগের দাবি নিয়ে আজও রাজধানীর শাহবাগের সড়কে অবস্থান নিয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এর আগে রাতে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করেন। প্রায় ১.৫ ডজন নিয়োগ সুপারিশের পরীক্ষার পরও মাত্র ৫টি গণবিজ্ঞপ্তিতে নিয়োগের প্রহসন করেছে বলে অভিযোগ করে শিক্ষকরা। দ্রুত আমলাতান্ত্রিক জটিলতা নিরসন করে নিবন্ধিত শিক্ষকদের নিয়োগের ব্যবস্থা করার দাবি জানান তারা। এই নিবেদন করে কি আজকে কেন আমি এইভাবে মার খাবো? কেন পুলিশ এর কোনো আমরা বিচার পাবো না? তাদেরকে জাল সনদ দিয়ে তারা চাকরি করাচ্ছে, আর আমরা বৈধ সনদ নিয়ে রাস্তায় ঘুরতেছি, মার খাচ্ছি। আমাদের কয়েকজন হাসপাতালে ছিল, একজনের মাথাও ফেটে গেছে, মানে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। কিন্তু সেই খবরগুলো আসলে মিডিয়া ওইভাবে প্রচার করেনি, কিছুটা ভুল প্রচার হয়েছে। শিক্ষামন্ত্রী, এনটিআরসি চেয়ারম্যান, সচিব সহ আমলাদের যোগ সাজসে তাদের নিজস্ব লোকজন দিয়ে যেভাবে টাকা দিয়ে ৬০,০০০ জাল সনদ এবং ৪৮,০০০ কোটি টাকার সনদ বাণিজ্য হয়েছে। অবৈধ জাল নির্মূলে দেশের উপকূলীয় এলাকায় বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী। এই মুহূর্তে বঙ্গোপসাগরে বহির্নোঙরে আছেন সহকর্মী মাসুদুল হক। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মাসুদ, নৌবাহিনীর এই বিশেষ অভিযান সম্পর্কে বিস্তারিত আমাদেরকে জানাবেন। মুহূর্তে রয়েছে আমি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অর্থাৎ গভীর সাগরে। ঠিক আমার পেছনেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে নৌবাহিনীর একটি কম্বিং অপারেশন চলছে, যেটি শুরু হয়েছে গেল মাসের ১২ তারিখে এবং আজকে তৃতীয় ধাপে এই অপারেশনটি চলছে। মূলত যারা সাগরে অবৈধভাবে মৎস্য আহরণের জন্য বিভিন্ন জাল রেখেছে সেসব জাল তারা উদ্ধার করছেন। একই সাথে যারা মাছ ধরছেন তাদেরকে কিন্তু নানাভাবে কিন্তু মাইকিং করে সজাগ করা হচ্ছে যাতে তারা কেউ অবৈধভাবে যাতে কেউ সাগরে মাছ আহরণ না করে। মূলত এই বহির্নোঙরটা হচ্ছে গভীর সাগর, যেখানে অনেক বড় বড় মাদার ভেসেল থাকে, সাথে রয়েছে লাইটারের জাহাজ। দেশের বিভিন্ন দেশের প্রান্ত থেকে এখানে কিন্তু লাইটারে বড় বড় মাদার ভেসেল করে বিভিন্ন পণ্য নিয়ে আসা হয়। সেসব পণ্য লাইটার করে খালাস করে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়া হয়। মূলত এই বহির্নোঙর এবং বঙ্গোপসাগরে আরও গভীরে তারা এখানে জেলেরা মাছ ধরছে, মূলত যাতে কোনো বাইরের কোনো জেলে যাতে এখানে অনুপ্রবেশ করতে না পারে। এছাড়া চোরাচালান রোধ সহ মোটামুটি সাগরের নিরাপত্তায় যা যা দরকার সেটি তারা নৌবাহিনী থেকে তারা করছেন। তারা যেটি বলছেন এই অপারেশনটি চলবে এই মাস, পুরো মাস চলবে এবং আজকে চলছে তৃতীয় ধাপে। এখানে আপনারা দেখছেন কয়েকটি বোর্ড দেখা যাচ্ছে যে এখানে যারা জেলে তাদেরকেও আটক করা হয়েছে এবং সেসব জাল তারা উদ্ধার করছেন। এবং আরেকটি বিষয় এখানে নৌবাহিনীর যে স্পেশাল বোট, যে মেটাল শার্ক দিয়ে তারা এই আশপাশের এলাকাগুলো তারা টহল দিচ্ছেন এবং সাগরের চট্টগ্রাম বন্দরের এবং বন্দরের যে বহির্নোঙর নিরাপত্তায় তারা সর্বদা কাজ করে যাচ্ছেন। আরেকটি বিষয় হচ্ছে এই ধরনের যে কম্বিং যে অপারেশন তারা আমি আগে জানিয়েছিলাম সেটি আরম্ভ হচ্ছে গেল মাসের ১২ তারিখে এবং এটি চলবে এই মাসও চলবে তারা জানিয়েছেন। বলছিলাম এই মুহূর্তে নৌবাহিনীর যে কম্বিং অপারেশন সেটা অব্যাহত রয়েছে, অর্থাৎ যারা সাগরে অবৈধভাবে যারা মাছ আহরণের জন্য যারা জাল ফেলেছেন এবং সেই জালগুলো তারা উদ্ধার করছেন। যারা এখানে মাঝি মাল্লা রয়েছেন তাদেরকে অবৈধভাবে মৎস্য আহরণ যারা না করে তাদেরকে সেজন্য সজাগ করা হচ্ছে। এই ছিল আমার কাছে চট্টগ্রামের বহির্নোঙর থেকে সর্বশেষ খবরাখবর। জি মাসুদ, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। এবার ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে 25% শুল্ক আরোপ করে নির্বাহী আদেশে সই করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার এই আদেশে সই করেন তিনি। ফলে যুক্তরাষ্ট্রে এই দুই ধাতুর আমদানিতে খরচ বাড়বে। নির্মাণ শিল্প থেকে শুরু করে ক্যান উৎপাদনেও এর প্রভাব পড়বে, এতে উদ্বেগ জানিয়েছেন মার্কিন ব্যবসায়ীরা। এছাড়া এতদিন কিছু দেশকে বিশেষ সুবিধা দেওয়া হলেও তা বাতিল করল ট্রাম্প প্রশাসন। ফলে সব দেশই এই শুল্কের আওতায় পড়ছে। আগামী ৪ মার্চ থেকে কার্যকর হবে এই শুল্ক।
সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সঙ্গে থাকুন।